সাদিয়া তার রুমের ভিতর বসে আছে। দীর্ঘ 4 মাস সে এই রুমের ভিতর থেকে একদিনও বের হয় নাই, কারণ তার স্বামী মারা গেছে 4 মাস হয়েছে। সাদিয়া জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমার জীবন কি পরিবর্তন হবে না? আমি কি একা আমার শেষ মৃত্যু পর্যন্ত কাটাতে পারবো? আল্লাহ কেন তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে? সে তো আমাকে একটু বেশি ভালোবেসেছিল, এটার জন্য তুমি তাকে দূরে সরিয়ে নিয়ে গেলে? আমার জীবনটা এইভাবেই কেটে যাবে, আমি আর বিয়ে করব না কাউকে। সাদিয়া এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে জানালার পাশে বসে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার ননদ সাদিয়া। তার ননদকে দেখে বলতে লাগলো, ঝুমা, বসো এখানে। ভাবি, এইভাবে তো জীবন চলবে না। ঘরের মধ্যে বসে থাকেন, দীর্ঘ 4টা মাস ঘরের ভেতরে বসেছিলেন, একটু ঘুমান নাই, চোখের নিচে কালির দাগ পড়ে গেছে। এইভাবে আর আপনি কত কষ্ট সহ্য করে যাবেন? আমি এই ঘরের ভেতরেই থাকতে চাই ঝুমা, আমার আর বাহিরের আলো ভালো লাগে না। তুমি প্লিজ আমাকে বাহিরে যাওয়ার জন্য বইলো না। তোমার ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এই রুম একবারও ছাড়ি নাই, আর আশা করি কখনো ছাড়বো না। ভাবি, এই রুম আপনাকে ছাড়তে হবে, কারণ আপনাকে পরিবর্তন হতে হবে। এইভাবে যদি থাকেন তাহলে মানুষ তো আপনাকে নানান কথা বলবে, তখন আপনি সহ্য করতে পারবেন? এটা কখনোই সহ্য করতে পারবেন না। আমাকে সহ্য করতে হবে, আমি বাহিরে বের হব না। তোমার ভাইয়া এই রুমের ভেতরেই আছে, তোমার ভাইয়ার সাথে আমি প্রত্যেকদিন রাতের বেলা কথা বলি। ভাবি দেখেন, পাগলামি করবেন না, চলেন আমার সাথে বাহির থেকে ঘুরে আসি। আচ্ছা, আপনি তো ভাইয়াকে ভালোবাসেন তাই না? ধরেন ভাইয়া যদি আজকে বলতো আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য, তাহলে কি যাইতেন না? হ্যাঁ যাইতাম, কিন্তু তোমার ভাইয়া তো আমাকে বলে নাই যে এখন যাওয়ার জন্য, তাই আমি এখন যেতে পারবো না। তুমি চলে যাও, একা একা ঘুরে ঘুরে করে আসো। ভাইয়া আমাকে বলেছে যে তোমার খেয়াল রাখার জন্য, যদিও তোমার কিছু হয় তাহলে তোমাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য। মন খারাপ হলে বা অন্য কিছু হলে চলো আমার সাথে ঘোরাঘুরি করবে। সাদিয়াকে বেশ কিছুক্ষণ জোরাজোরি করার পর সাদিয়া রাজি হলো ঘুরতে যাওয়ার জন্য। ঝুমা তার রুমে গিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর সাদিয়া নিচে নামতেই তার শাশুড়ি আম্মু সাদিয়ার কাছে এসে বলতে লাগলো, সাদিয়া, যাও ঝুমার সাথে ঘোরাঘুরি করে আসো, মন ভালো থাকবে। ঘরের ভিতর বন্দি অবস্থায় আর কতদিন থাকবে? ঝুমা, যা তোর ভাবিকে নিয়ে ঘোরাঘুরি করে আয়। হ্যাঁ আম্মু, যাইতেছি। ভাবি চলো যাওয়া যাক তাহলে এখন। এই বলে ঝুমা সাদিয়াকে নিয়ে চলে আসলো একটা পার্কে। দুইজন বসে বসে বাদাম খাইতেছে। আজকে সাদিয়ার মনটা কিছুটা ভালো হয়েছে। বাইরে ঘোরাঘুরি করলে সবার মনই ভালো হয়। ঝুমা আর সাদিয়া বসে বসে বাদাম খাইতেছে। এমন সময় ঝুমার এক বান্ধবী এসে বলতে লাগলো, কি রে ঝুমা, তুই তোর ভাবিকে নিয়ে ঘুরতে এসেছিস? যাক, ভালোই হয়েছে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, ভাবির সাথেও দেখা হলো। কি করব বলো? ভাবি দীর্ঘ 4 মাস একই রুমে ছিল, একটু বাইরে বের হয়ে আলো দেখে নাই, তাই আজকে জোর করে ঘুরতে নিয়ে এসেছি। ভাবির পরিস্থিতির কিভাবে আবার আগের মতো স্বাভাবিক করব একটু বলতে পারবি আইরিন? স্বাভাবিক তো এমনি এমনি হওয়া যায় না। তোর ভাইয়া মারা গেছে আজকে 4 মাস হয়েছে, এই 4 মাসে তোর ভাবির কেমন পরিবর্তন হয়েছে দেখ তো। এটা তো চিন্তা ভাবনা করতেছি, এখন যা করার আমাকেই করতে হবে। আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যেখানে চাকরি নিব, ভাবিকেও সেখানে চাকরি নেওয়ার ব্যবস্থা করে দিব। চাকরি করলে আশেপাশে মানুষের সাথে টুকটাক কথা বললে মন খারাপ আর হবে না। কি বলিস তুই? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস। চাকরি করলে তো আর আশেপাশের মানুষের সাথে কথা বললে আশা করি অনেকটা পরিবর্তন হবে তার। হ্যাঁ, দেখি আমি কালকে অফিসে যাই, অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করতে হবে। আর যদি ভালো একটা ছেলে পাওয়া যায় তাহলে ভাবিকে রাজি করাতে হবে। হ্যাঁ, এটাই করিস, কারণ একটা মেয়ে এমনি এমনি সারা জীবন কাটিয়ে দিতে পারবে না। সারা জীবন কাটাতে হলে তার জীবনসঙ্গী দরকার, যতটা আমাদের দরকার পড়ে ঠিক তার চাইতেও বেশি দরকার পড়বে তোর ভাবির, কারণ তোর ভাবির সিচুয়েশন এখন অনেকটাই খারাপ। পরিবর্তন আনতে হলে একমাত্র একটা ছেলেই পারবে তোর ভাবির পরিবর্তন আনতে। হ্যাঁ, কিন্তু সেরকম বিশ্বস্ত মানুষ পাচ্ছি না। তবে অফিসে একটা ছেলে আছে, খুবই ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। আশা করি ভাবিকে তার অবশ্যই পছন্দ হবে। তবে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, একটা মানুষের পছন্দ তো সাথে সাথে হয় না, আস্তে আস্তে কথা বলতে বলতে এরপরে হয়। হ্যাঁ, এখন তাহলে আমি যাই রে, বাসায় যেতে হবে। সে দুপুরবেলা বের হয়েছে, এখনো বাসায় যাওয়ার নাম নেই। আম্মু 2বার কল দিয়ে ফেলেছে। আচ্ছা যা, তাহলে আর তুইও চাকরি নিয়ে নিস ওই অফিসে। আমি যে অফিসে চাকরি করি, অফিসটা খুবই ভালো, বসও খুবই ভালো। আইরিন কথা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে সাদিয়া চুপচাপ সবকিছুই শুনেছে, কিন্তু কোনো উত্তর দেয় নাই।
সন্ধ্যাবেলা ঝুমা আর সাদিয়া মিলে ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ঝুমার আম্মু এসে দরজা খুলে দিল। দুইজন বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঝুমার আম্মু বলতে লাগলো, সাদিয়া, তোমার আব্বু আম্মু আসবে কালকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি তোমার আব্বু আম্মুর সাথে যাবে? না, আমি এই বাড়ি থেকে যাব না। আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমি তার স্মৃতি আগলে ধরে এই বাড়িতেই থেকে যাব। আচ্ছা, তুমি না গেলে তোমাকে জোর করব না। হ্যাঁ আম্মু, ভাবি না গেলে ভাবিকে জোর করার প্রয়োজন নেই। ভাবি যখন মন চাইবে তখন না হয় ঘোরাঘুরি করে আসবে তাদের বাড়ি থেকে। ঝুমা তার আম্মুর সাথে এইসব কথা বলতেছে। অন্যদিকে সাদিয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লো আর মনে মনে বলতে লাগলো, ঝুমা আমাকে পরিবর্তন করার অনেক চেষ্টা করতেছে। হে আল্লাহ, তার এই চেষ্টা যাতে ব্যর্থ না হয়, আমাকে যাতে অল্প হলেও একটু পরিবর্তন করতে পারে। সাদিয়া এইসব কথাবার্তা মনে মনে বলতেছে। বেশ কিছুক্ষণ পর ঝুমা সাদিয়ার রুমে আসলো। সাদিয়াকে উদ্দেশ্য করে ঝুমা বলতে লাগলো, ভাবি আপনাকে একটা কথা বলি, প্লিজ আমার কথাটা রাখেন। ঠিক আছে, কি কথা বলবে? আর তোমার সব কথা তো আমি রাখি, এটাও না হয় রাখবো। আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিতে আপনাকে একটা চাকরি নিয়ে দেই। মানুষের আশেপাশে থাকলে আপনার মন সব সময় ভালো থাকবে। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে দেখো ব্যবস্থা করতে পারো কিনা। ব্যবস্থা করতে পারলে আমি চাকরি করব। ঠিক আছে ভাবি, আমি ব্যবস্থা করতেছি। তবে ভাবি, এখন থেকে আপনাকে বাহিরে বের হতে হবে। এভাবে ঘরের ভেতরে আর থাকা যাবে না। আমার সাথে সব সময় বাহিরে ঘোরাঘুরি করতে হবে। যাবেন তো আমার সাথে? হ্যাঁ যাব, তুমি নিয়ে গেলে অবশ্যই যাব। দুইজন টুকটাক কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলার পর ঝুমা ওইখান থেকে চলে আসলো নিচে। পরের দিন সকালে ঝুমা চলে গেল অফিসে। দুপুর অবধি কাজ করে চলে আসলো ম্যানেজারের কেবিনে। ম্যানেজার ঝুমাকে দেখে বলতে লাগলো, ঝুমা, কিছু বলবে নাকি? জি স্যার, বলার জন্য এসেছি। আসলে আমার পরিচিত একজন লোক আছে, তাকে কি এই অফিসে চাকরি দিতে পারবেন? চাকরি তো দেওয়া যাবে, তার দক্ষতা এবং পড়ালেখা কতটুকু এটা তো আগে বলো, এরপর দেখতেছি কোনো সিট খালি আছে কি। উনি মাস্টার্স পাশ করেছে, আশা করি বেশ ভালোই কাজ করতে পারবে এখানে। তাহলে এক কাজ করি, রাফের পাশের কেবিনটা তাকে দিয়ে দিই। রাফের পাশের কেবিনটা খালি আছে। ঠিক আছে স্যার, তাহলে আমি কালকে ওনাকে নিয়ে আসবো সকল কাগজপত্র সহকারে। আচ্ছা, কালকে তুমি তাকে নিয়ে এসো। আচ্ছা স্যার, কালকে আমি তাকে নিয়ে আসবো। এখন তাহলে আমি গেলাম। এই বলে ঝুমা চলে গেল তার কেবিনে। সন্ধ্যা অবধি কাজ করে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাইতেছে। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। এমন সময় ঝুমা সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে। খুব ভালো একটা চাকরি পেয়েছেন, তাও আবার আমাদের অফিসের একজন ভালো এমপ্লয়ের পাশের কেবিনে। ছেলেটা খুবই ভালো, আপনাকে সব কাজেই সাহায্য করবে। সাদিয়ার কাছে যাওয়ার কি দরকার? সাদিয়া বসে বসেই খাক, আমি তো কাজ করতেছি আর তুইও তো কাজ করতেছিস। এই না যে সংসার চলতেছে না। আম্মু, ভাবির পরিস্থিতি একবার দেখেছো? উনি রুমের ভেতরে গত 4 মাস ধরে ছিল। চোখে মুখে কালি পড়ে গেছে, একদিনও ভালো করে ঘুমায় নাই। এটার জন্য আমি ভাবিকে আমার অফিসে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি। ওইখানে থাকলে সারাদিন আশেপাশে মানুষ থাকবে, কথাবার্তা হবে, দেখতে দেখতে সারাটা দিন কেটে যাবে। ঠিক আছে, দেখ কোনটা ভালো হয়। যেটা ভালো হয় সেটাই না হয় কর। আমি কি আর তোকে মানা করতে পারবো? হ্যাঁ, কারণ কারণ তুই একটা মেয়ে, আর একটা মেয়ের সিচুয়েশন ভালো করেই বুঝিস। হ্যাঁ আব্বু, এটার জন্য আমি ভাবিকে আমার অফিসের কাজে নিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। পরের দিন সকালে ঝুমা সাদিয়াকে নিয়ে চলে আসলো অফিসে। ম্যানেজার স্যারের কাছে সবকিছু বুঝিয়ে দিতেই ম্যানেজার স্যার সাদিয়াকে নিয়ে চলে আসলো রাফির কেবিনের পাশে। এইদিকে রাফি চুপচাপ বসে কাজ করতেছে। এমন সময় ম্যানেজারকে আসতে দেখে সালাম দিতেই ম্যানেজার বলতে লাগলো, রাফি, এই মেয়েটা আজ থেকে তোমার পাশের কেবিনে কাজ করবে। যদি এই মেয়ের সাহায্য লাগে তাহলে তুমি সাহায্য করবে। ঠিক আছে স্যার, আমি অবশ্যই সাহায্য করব ওনাকে, আপনি নিশ্চিন্তে থাকেন। রাফি ম্যানেজারকে বলতেই ম্যানেজার সাদিয়াকে তার কেবিনটা দিয়ে একটা কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে সাদিয়া চুপচাপ বসে বসে কাজ করতেছে। প্রায় অনেকক্ষণ কাজ করার পর হঠাৎ একটা জায়গায় এসে আটকে গেল। কি করবে বুঝে উঠতে পারতেছে না, রাফিকে ডাক দিবে নাকি ডাক দিবে না, এইসব নানান চিন্তা ভাবনা করতেছে। এমন সময় রাফি নিজে থেকেই সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি এই জায়গাটায় একটু সমস্যা হচ্ছে। আপনি কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন? জি, একটু ওয়েট, আমি আমার কাজটা শেষ করে আপনার কেবিনে আসতেছি। রাফি তার কাজটা শেষ করে চলে আসলো সাদিয়ার কেবিনে। সাদিয়াকে কাজটা বুঝিয়ে দিতেই সাদিয়া কাজে মনোযোগ দিল। এমন সময় রাফি সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার নাম তো সাদিয়া,
আগে কি কোনো কোম্পানিতে চাকরি করেছিলেন নাকি? না, আগে কোনো কোম্পানিতে চাকরি করি নাই, এই প্রথম চাকরি জীবনে এলাম। ও আচ্ছা, আপনি তাহলে কাজ করেন, আমি আমার কেবিনে গেলাম। এই বলে রাফি চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে সাদিয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, এই মেয়েটা যদি আমার ঘরের বউ হতো তাহলে কত সুন্দর করে রাখতে পারতাম। চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো রিলেশন করতো, ছ্যাঁকামেকা খেয়েছে। রাফি সাদিয়ার দিকে তাকিয়ে সব কিছু চিন্তা ভাবনা করতেছে। এমন সময় রাফির কেবিনে প্রবেশ করলো ঝুমা। রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেমন আছেন রাফি ভাইয়া? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আগে তো আমাদের কেবিনে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতেন, এখন তো আর জানি না, মনে হয় বিয়ে করে ফেলেছেন, তাই না? ঝুমার কথায় রাফির হুঁশ ফিরল। এদিকে রাফি মুচকে একটা হাসি দিয়ে ঝুমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে না ঝুমা, তুমি তো জানো অফিসের নতুন কাজ এসেছে, ওই কাজগুলোই করছিলাম। স্যার তো বলে গিয়েছে যে আমি আমার কাজ বন্ধ না করে একটানা করে যেতাম, তাই আর কি একটানা করে যাচ্ছি। ও আচ্ছা, আসেন ওনার সাথে পরিচয় করিয়ে দেই। পরিচয় করিয়ে দিতে হবে না, ওনার নাম আমি জানি। সাদিয়া ম্যানেজার স্যার ওনার সাথে পরিচয় করিয়ে দিয়ে গেছে। ওনাকে কি আপনি নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, ওনাকে আমি নিয়ে এসেছি। কেন, পছন্দ হয়েছে আপনার? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে, কারণ ওনার গোলগাল চেহারা খুবই ভালো লাগছে আমার কাছে। তবে মনে হচ্ছে উনি রিলেশন করে ওনার চোখের নিচে কালি, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হয়তো চোখের নিচে কালি পড়ে গেছে, তাই না? আরে না, সেই রকম কিছু না। ওনার রাতের বেলা ঘুম হয় না, তাই আর কি ওনার চোখের নিচে কালি পড়ে গেছে। আর এইসব এমনিতেই চলে যাবে ঠিক মতো ঘুমালে। পছন্দ হলে বলতে পারেন, আমি না হয় একটা ব্যবস্থা করে দিব। আরে না না, এখন না, মাত্র নতুন অফিসে জয়েন করেছে। এখন যদি আমি ওনার পিছনে লেগে থাকি তাহলে উনি কেন ম্যানেজার স্যার আমাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবে। সময় হলে অবশ্যই বলা যাবে, আস্তে আস্তে তার সাথে ফ্রি হই, তারপরে না হয় কিছু একটা করা যাবে। ওকে ভাইয়া, সময় হোক তখন আমাকে জানিয়েন, আমি আপনাকে ব্যবস্থা করে দিব। আচ্ছা, ব্যবস্থা করে দিও। আর এখন কি ফ্রি আছো নাকি? ফ্রি থাকলে তাকে বলো যে কফি খাওয়ার জন্য। আমরা তিনজন না হয় কফি খেয়ে আসি। আচ্ছা, আমি বলে দেখি, যদি যাই তাহলে তো অবশ্যই নিয়ে যাব। আর আজকে প্রথম অফিসে এসেছে তো হয়তো রাজি নাও হতে পারে, তবে আমি দেখি, আশা করি আমি বললে অবশ্যই রাজি হয়ে যাবে। আর আপনি বসকে একটু মানিয়ে নিন, যদি বস বকাঝকা করে। বসের চিন্তা বাদ দাও, বস কিছুই বলবে না যদি আমার সাথে যায়। ঝুমা চলে আসলো সাদিয়ার কাছে। সাদিয়ার পাশে বসে সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, চলেন আমরা আজকে কফি খাবো তিনজন মিলে। রাফি স্যার আজকে কফি খাওয়াবে আমাদেরকে। ঝুমা তুমি যাও, আমি কফি খাবো না। আর আমি আজকে নতুন অফিসে জয়েন করেছি, স্যার যদি দেখতে পায় যে আমি ওনার সাথে কফি খেতে গেছি তাহলে স্যার বকাবকি করবে। তার চাইতে ভালো আমি বসে বসে কাজ করি। আরে কিছুই বলবে না, আমি তো যাচ্ছি। যদি স্যার কিছু বলে তাহলে রাফি স্যার দেখে নিবে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চলো। তারপরও এখন না গেলে আশা করি খুব ভালো হবে, কারণ আমি চাই না আজকে নতুন অফিসে জয়েন করে স্যারের কাছ থেকে বকা খাইতে। আমি বলতেছি তো, স্যার বকা দিবে না। চলো। ঝুমার কথা শুনে সাদিয়া চলে আসলো বাহিরে। এদিকে ঝুমা রাফিকে ইশারা দিতেই রাফি কেবিন থেকে বের হয়ে তাদেরকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। তিনজন একসাথে বসে কফি খাইতেছে। এমন সময় রাফি বলতে লাগলো, কি খবর মিস সাদিয়া? কাজ ঠিকঠাক করতেছেন তো? কোনো ভুল হচ্ছে না তো? ভুল হলে কিন্তু আমাকে জানাবেন, আমাকে জানালে আমি সমাধান করে দিব। আচ্ছা, আমি জানাবো আপনাকে যদি ভুল হয়। আর এখন কফি খাওয়াচ্ছেন কোন উদ্দেশ্যে জানতে পারি? আমি তো সব সময় সবাইকে কফি খাওয়াই, বিশ্বাস না করলে ঝুমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ সে তো এই কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করে। সে অবশ্যই জানে, এমনকি তার সাথে অনেক দিন কফি খেয়েছি। ও আচ্ছা, আমি নতুন বলে আমাকে কফি খাইয়েছেন? হ্যাঁ, আপনি নতুন বলে কফি খাইয়েছি। চলেন এখন অফিসের দিকে যাওয়া যাক। কফি খাওয়া তো বেশি দেরি করলে স্যার আবার বলবে যে তিনজন একসাথে কফি খাওয়ার জন্য চলে এসেছি। হ্যাঁ চলেন, যাওয়া যাক। এই বলে তিনজন চলে আসলো অফিসে। তিনজন তিনজনের কেবিনে চলে গেল। দেখতে দেখতে আজকের দিনটা এইভাবেই কেটে গেল। রাতে রাফি তার পরিবারের সাথে খাবার টেবিলে বসে আছে। এমন সময় রাফির আব্বু বলতে লাগলো, কি রে রাফি, অফিস কেমন চলতেছে? ঠিকঠাক চলতেছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো তোর?
যদি সমস্যা হয় অন্য কোম্পানিতে চাকরি নিতে পারিস। অন্য কোম্পানিতে চাকরি নেওয়ার দরকার নেই, এই কোম্পানিতেই ভালো আছি। এমনকি সুযোগ সুবিধা খুবই ভালো। আমি আমার কাজ শেষ করে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারি। স্যার কিছুই বলে না। এমনকি কাজ যদি ভালো হয় তাহলে বকশিস দেই। এই রকম সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানিতে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এই রকম সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানিতে পাওয়া যাবে না। তবে তুই যেহেতু বলতেছিস এই কোম্পানিতে তুই ভালো সুযোগ সুবিধা পাচ্ছিস, তাহলে এই কোম্পানিতেই কাজ কর। হ্যাঁ, দেখি এই কোম্পানিতে কতদিন কাজ করতে পারি। আশা করি অনেক দিন যাবৎ কাজ করতে পারবো এই কোম্পানিতে। পরবর্তীতে না হয় টাকা পয়সা হলে আমি ছোটখাটো একটা বিজনেস দিয়ে দিব। হ্যাঁ, এটাও আবার করতে পারিস। তবে তুই চাইলে তো এখনই করতে পারিস, কারণ ব্যাংকে অলরেডি তোর 15 লক্ষ টাকা আছে। এই 15 লক্ষ টাকা ব্যাংকে থাকলে ব্যাংক তোকে 20 থেকে 25 লক্ষ টাকা লোন দিতে পারবি। তুই চাইলে তো এখনই বিজনেস স্টার্ট করতে পারিস। এখন বিজনেস স্টার্ট করার দরকার নেই, আগে কাজ করি আরও 1-1.5 বছর, আরও কিছু টাকা জমুক, এরপরে একসাথে বা আস্তে আস্তে কাজ শুরু করে দিব। রাফির আব্বু এইসব কথাবার্তা বলতেছে রাফির সাথে। অন্যদিকে রাফির আম্মু এবং রাফির ছোট বোন বলতে লাগলো, ভাইয়া তুমি তোমার বুদ্ধি দিয়ে কাজ করতে থাকো। আপু যা বলবে তুমি আপুর কথা মানবে না, কিন্তু এর আগে দেখলে না আপু নিজে বিজনেস করতে গিয়ে বড় একটা লস খেয়ে গেছে। তুমি আপুর কথা শুনে নিজেও লস খেও না। আরে না, আব্বু বলেছে ভালোর জন্যই বলেছে, কিন্তু আমার চিন্তা ধারণা এখন আমি এসব কোনো কিছুই করব না। ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক থেকে তো প্রত্যেক মাসে লাভ আসতেছে, ওইটা জমতে থাকুক, আর আমি প্রত্যেক মাসে যতটুকু পারি ততটুকু রাখবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুমি যেটা চিন্তা ভাবনা করেছো সেটাই করো, তোমার চিন্তা ভাবনাটাই খুব ভালো। রাফি খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে ঝুমা, সাদিয়া এবং ঝুমার আব্বু আম্মু খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় ঝুমার আব্বু বলতে লাগলো, সাদিয়া, আজকে তোমার প্রথম অফিস কেমন কাটছে? ঠিকভাবে অফিস করতে পারছো নাকি কোনো সমস্যা হয়েছে অফিসে? অফিসের কোনো সমস্যা হয়নি, অফিসে বেশ ভালোভাবেই কাজ করতেছি, সবাই সাহায্য করতেছে, যেটা না বুঝি সেটা দেখিয়ে দিতেছে। তাহলে তো ভালোই, তোমার কাজ আরো সহজ হয়ে গেছে, তোমাকে আর তেমন বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এমনিতেই তেমন বেশি পরিশ্রম করতে হয় না, 2-3টা ফাইলের কাজ করে বাকিটা পাঠিয়ে দেই। সবাই টুকটাক কথাবার্তা বলতেছে। কথাবার্তা শেষ হতেই সাদিয়া চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই রাফির মুখটা ভেসে উঠলো তার সামনে। এটা দেখে সাদিয়া সাথে সাথে আবার চোখ খুলে ফেললো। বেশ কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করতেই রাফির মুখটা তার সামনে ভেসে উঠলো। এটা দেখে সাদিয়া মনে মনে বলতে লাগলো, কি হচ্ছে আমার সাথে এসব? ওই লোকটা তো আমার কলিগ, দীর্ঘ অনেক দিন পর বাড়ির বাইরে বের হয়েছি, এটার কারণে মনে হয় এরকম লাগতেছে আমার। যাই হোক, এখন ঘুমাই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সাদিয়া এইসব কথাবার্তা বলে কোলবালিশ ছড়িয়ে ধরে ঘুমের দেশে বাড়ি জমালো। অন্যদিকে ঝুমা বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, রাফির সাথে যদি ভাবির কোনো ভাবে কিছু একটা করতে পারি তাহলে ভাবি অনেক সুখে থাকবে। উনি আর কত একা থাকবে? দীর্ঘ 4-5 মাস ঘর থেকে বেরই হয় নাই। পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, দেখলেই খারাপ লাগে আমার। ভাইয়া যখন ছিল তখন কত হাসি খুশি ছিল, আর এখন ভাবির মুখে একদম হাসি নেই। আজকে একটু হাসি খুশি ছিল, আমি তো এই হাসি খুশি দেখতে চাই সব সময়। আস্তে আস্তে সময় যেতে থাকুক, তাদের মধ্যে বন্ধুত্ব হোক আরো গভীর। তখন যদি রাফি স্যার কিছু বলে আমাকে, তখন না হয় একটা কিছু ভেবে চিন্তে করা যাবে। এখন আর কিছু করার দরকার নেই। ঝুমা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা চিন্তা করে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সাদিয়া আসলে ঝুমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ঝুমা, আজকে যাবে না নাকি? এরকম ভাবে চুপচাপ বসে আছো যে? প্রায় 8টা বেজে যাইতেছে, এখনো রেডি হও নাই? এইমাত্র ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হয়ে আসলাম, এখন রেডি হয়ে এরপরে বের হব। আজকে খাওয়া দাওয়া করবো না, আজকে অফিস থেকে দুপুরবেলা বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করব আমি আর আপনি। ঠিক আছে, দুপুরবেলা না হয় খাওয়া দাওয়া করা যাবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলো অফিসে যাই। হ্যাঁ, আপনিও রেডি হয়ে আসেন, আমিও রেডি হচ্ছি। এই বলে সাদিয়া চলে গেল তার রুমে। রেডি হয়ে নিচে এসে ঝুমার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে দুইজনে চলে আসলো অফিসে। এদিকে রাফি তার কেবিনে বসে সাদিয়ার জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাদিয়াকে দেখে তার মনটা খুশি হয়ে গেল। রাফি মনে মনে বলতে লাগলো, মানুষ বলে না প্রথম দেখায় প্রেম হয়ে যায়, ঠিক আমারও সেম অবস্থা হয়েছে।
প্রথম দেখায় ওনাকে আমার ভালো লেগে গেছে, তবে প্রকাশ করা যাবে না, প্রকাশ করলেই সমস্যা। রাফি এসব কথাবার্তা বলতেছে আর চুপচাপ কাজ করতেছে। এদিকে সাদিয়া তার কেবিনে এসে চেয়ারে বসতে বসতে রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রাফি স্যার, আজকে দেখা যাচ্ছে মন দিয়ে কাজ করতেছেন। আর কখন এসেছেন? সবার আগে চলে আসেন নাকি আপনি? মাত্র 5 মিনিট হয়েছে এসেছি, আর মন দিয়ে কাজ করতেছি না, ফাইলটা দেখতেছি কিভাবে কি করতে হবে, আর এই ফাইলটা আপনাকে দিব। আপনি একটু আমার কেবিনে আসেন। ঠিক আছে, আমি আসতেছি। এই বলে সাদিয়া তার টেবিলটা ভালোভাবে গুছিয়ে চলে আসলো রাফির কেবিনে। এইদিকে রাফি সাদিয়াকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিতেছে আর নাক দিয়ে ঘ্রাণ নিতেছে। সাদিয়া পারফিউম মেখে এসেছে, পারফিউমের ঘ্রাণ তার নাকের ভিতরে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর সাদিয়া যেই চলে যেতে যাবে এমন সময় রাফি পিছন থেকে বলতে লাগলো, আপনি যেই পারফিউম মেখে এসেছেন ঘ্রাণটা খুবই সুন্দর। ধন্যবাদ। সাদিয়া ধন্যবাদ দিয়ে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর রাফি উঠে চলে আসলো নিচতলায়। সবার কাজগুলো দেখতেছে, কে কতটুকু প্রোডাকশন দিয়েছে সবগুলো খাতায় লিখছে। এমন সময় পিছন থেকে রাফির বস বলতে লাগলো, রাফি, কতটুকু মাল আমাদের গোডাউনে আছে তুমি কি বলতে পারবে? আর গোডাউনের মালের দায়িত্ব কার কাছে দেওয়া হয়েছিল? কে লিখতেছে তুমি জানো? দায়িত্ব তো এখনো কাউকে দেওয়া হয় নাই, তবে স্যার আমি ভাবতেছি যে সাদিয়াকে দায়িত্বটা দিলে বেশ ভালো হবে, কারণ উনি মাস্টার্স পাশ করেছে, ওনার এইসব হিসাব নিকাশ করার খুব ভালো দক্ষতা আছে। আপনি একবার তাকে দিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো পারফরমেন্স পাবেন। হ্যাঁ, এটাও করা যাবে, তবে আমি চাচ্ছিলাম যে ম্যানেজারকে আমার আরেকটা অফিসে পাঠিয়ে দিয়ে তোমাকে ম্যানেজার বানিয়ে সাদিয়াকে তোমার জায়গাটা দিয়ে দেওয়ার জন্য, কারণ সে কালকে যে ফাইলের কাজটা করেছে ওই ফাইলের কাজগুলো খুবই ভালো হয়েছে। এটার জন্য তোমাকে জিজ্ঞেস করতে আসলাম, এখন তুমি কি বলো? স্যার, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই করেন। আমি তো আর আপনাকে জোর করতে পারবো না কোনো কিছু, কারণ আপনি অফিসের বস। আপনাকে কখনোই কোনো কিছুর জন্য জোর করা যাবে না, আর আশা করি জোর করবো না, কারণ আপনি সব দিক থেকে আমাদের বেতন ভালো দেন, এমনকি যদি আমাদের কাজ ভালো হয় আমাদের কাজের মুনাফা দেন, হাত খরচ। এটা আমি শুধু একা করি না, আমার কথা হচ্ছে তুমি আমার অফিসের কর্মী, তুমি আমার কাজ ভালোভাবে করবে, আমি তোমাকে মাসে এসে ভালো একটা অ্যামাউন্টে বেতন দিব। এখন তুমি যদি আমার কাজ ভালোভাবে না করে উল্টো আমার ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমিও তো তোমাকে ঠিক ওইভাবেই বেতন দিব। আচ্ছা স্যার, এখন আপনার কাছে যেটা ভালো হয় ওইটাই করেন, আমি আর কি বলবো। রাফি তার বসের সাথে কথা বলে চলে আসলো কেবিনে। রাফি তার কেবিনে আসতেই সাদিয়া রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার রাফি স্যার, মনে হয় আপনাকে বকাবকি করেছে, তাই না? কালকে আমাকে নিয়ে কফি খেতে গিয়েছিলেন এটার জন্য? এটা আপনার একদম ভুল ধারণা। আমাকে স্যার বকাবকি করে নাই, আসলে আমাকে জিজ্ঞেস করতেছে কিভাবে কি করবে। বলতেছে যে ম্যানেজারকে অন্য একটা অফিসে দিয়ে আমাকে ম্যানেজার বানিয়ে আমার জায়গায় আপনাকে বসিয়ে দেওয়ার জন্য এইসব কথা বলতেছে। তাই আমি স্যারকে কতক্ষণ অনেক কিছু বললাম, অনেক কিছু বলার পর স্যার আর তেমন কিছু বলে নাই। এখন স্যারের ব্যাপার, স্যার কি করবে কি না করবে। ও আচ্ছা, আমি আরো ভেবেছিলাম স্যার মনে হয় কালকের জন্য আপনাকে বকাবকি করতেছে, তাই আর কি জিজ্ঞেস করলাম। আর এই নেন, ফাইলের কাজ শেষ হয়ে গেছে। ম্যানেজার স্যার আমাকে বলে গিয়েছিল গোডাউনে কতগুলো মাল আছে ওইগুলো লিখে বসকে জানানোর জন্য। এখন কি আমি ওইগুলো লিখে বসকে জানিয়ে দিব? ম্যানেজার যেহেতু বলেছে তাহলে তো করতেই হবে। চলেন, আমি আপনাকে সাহায্য করতেছি, আপনি হিসাব করে এরপরে বসকে না হয় বলে দিবেন। আপনার যদি কাজ থাকে তাহলে আপনি কাজ করেন, আর কাজ না থাকলে আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন, কারণ আপনি বুঝতেই পারছেন আমি এখানে নতুন, আগে কখনোই এরকম কাজ করি নাই, তাই আস্তে আস্তে শিখতে হবে সবকিছু। হ্যাঁ, আস্তে আস্তে শিখতে হবে সবকিছু। আর এখন আমার কোনো কাজ নেই, আমার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলেন, আপনাকে নিয়ে গোডাউনে যাই। এই বলে রাফি সাদিয়াকে নিয়ে গোডাউনে চলে আসলো। সাদিয়া একটা একটা করে মালগুলো স্যাম্পল এবং কতটুকু মাল আছে ওইগুলো লিখতেছে। হঠাৎ করে সাদিয়ার পায়ের সাথে কি যেন বেঁধে যেয়ে পড়ে যেতে যাবে, এমন সময় রাফি সাদিয়াকে ধরে ফেললো। রাফির একটা হাত সাদিয়ার বুকে, আরেকটা হাত সাদিয়ার কোমরে। রাফি সাদিয়াকে ধরে ফেলতেই সাদিয়ার চোখে চোখ পড়ে গেল। রাফির প্রায় 1 মিনিট দুইজন এইভাবে নীরবতা পালন করলো। হঠাৎ সাদিয়ার হুঁশ ফিরতেই তাড়াতাড়ি করে রাফিকে ধাক্কা দিয়ে হালকা কিছুটা সরিয়ে দিল। এদিকে রাফিয়াও বুঝতে পেরে কিছুটা সরে গিয়ে মাথা নিচু করে রইল। প্রায় 2-3 মিনিট এইভাবে যাওয়ার পর সাদিয়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিছু মনে করেন না, আসলে পা কোথায় যেন লেগে পড়ে যাচ্ছিলাম, তখন আপনি ধরে ফেলেছেন।
আর আপনার সাথে এরকমটা হয়েছে, প্লিজ এটা কাউকে বলবেন না। আরে না, এরকম কোনো কিছুই হবে না। আপনি নিশ্চিন্তে থাকেন। এক কাজ করেন, বাকি মালপত্রগুলো গুনা শেষ করে এরপরে তাড়াতাড়ি দিয়ে আসেন। তখন না হয় দুইজন একসাথে আজকেও কফি খেতে বের হব। আজকে কফি খাবো না, দুপুরে লাঞ্চ করতে বাইরে যাব স্যারকে বলে। আপনাকেও যেতে হবে কিন্তু আমাদের সাথে। ঠিক আছে, যাব। চলেন তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি। এই বলে রাফি এবং সাদিয়া বাকি সবগুলো মালের স্যাম্পল এবং কতটুকু মাল আছে ওইগুলো গুনে চলে আসলো বসের কেবিনে। সাদিয়া আর রাফি বসে আছে। এমন সময় রাফির বস বলতে লাগলো, রাফি, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোমাকে ম্যানেজার বানিয়ে দিব আর তোমার জায়গায় সাদিয়াকে বসিয়ে দিব। সাদিয়া, তোমার কোনো সমস্যা হবে না তো? না স্যার, আমার কোনো সমস্যা হবে না, তবে আপনি এত তাড়াতাড়ি এতটুকু উপরে উঠিয়ে দিবেন আমি আশা করি নাই। আশা করবে কি করে? আমিও তোমার কাছে এতটুকু আশা করি নাই যে কাজগুলো এত পরিমাণ ভালো করবে। তোমার কাজগুলো ভালো হয়েছে বলেই আমি তোমাকে ওপরে উঠাচ্ছি আর রাফিকেও উঠিয়ে দিতেছি অনেকটা উপরে। আমি মনে করি যে তোমরা দুইজন যদি আমার অফিসে কাজ করো তাহলে আমার অফিস হুট করেই উঁচুতে উঠে যাবে। তোমাদের অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা দিয়ে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছ। আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ স্যার। সাদিয়া তার বসকে ধন্যবাদ জানিয়ে চলে আসলো ঝুমার কেবিনে। এসে দেখে ঝুমা চুপচাপ বসে বসে কাজ করতেছে। বেশ কিছুক্ষণ কাজ করার পর ঝুমা বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি খুশি লাগতেছে? কোনো খুশির খবর আছে নাকি এইভাবে খুশি হচ্ছেন? খুশির খবর আছে বলেই তো খুশি হচ্ছি। বস বলেছে যে রাফির জায়গাটা আমাকে দিয়ে দিবে। মানে রাফির জায়গাটা আপনাকে দিয়ে দিলে রাফি কোথায় যাবে? রাফি কি চাকরি ছেড়ে দিবে নাকি? না, সে চাকরি ছাড়বে না, তাকে বস ম্যানেজার বানিয়ে দিবে। ওয়াও, জাস্ট একদিনের কতটুকু কামাল করে দিয়েছেন। ট্রিট দিতে হবে কিন্তু আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কেবিনে আসো, আমি আজকে তোমাদের দুজনকে ট্রিট দিব। এই বলে সাদিয়া চলে গেল তার কেবিনে। অন্যদিকে রাফি সাদিয়ার হাসি মাখা মুখ দেখে আরো মুগ্ধ হয়ে গেছে, কারণ সাদিয়ার হাসি অপূর্ব সুন্দর, দেখলেই তাকিয়ে থাকতে মন চায়। রাফি সাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। এদিকে সাদিয়া রাফির কেবিনে আসতে দেখতে পেল রাফি তার মুখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সাদিয়া কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার রাফি, আপনি আমার মুখের দিকে এভাবে তাকিয়ে কি দেখতেছেন? কি আর দেখবো, আপনার ওই হাসি মাখা সুন্দর মুখটা দেখতেছি। আপনার হাসি প্রেমে পড়ে গেলাম। একটা মেয়ে এত সুন্দর করে হাসতে পারে, আজকে সত্যি প্রমাণ পেয়ে গেলাম। রাফির কথা শুনে সাদিয়া কিছুটা লজ্জা পেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একটু জোরেই রাফিকে ডেকে বলতে লাগলো, এই যে মিস্টার, খাবার খেতে যাবেন না নাকি? দুপুর 2টা বেজে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে তো। হ্যাঁ, চলেন যাওয়া যাক। আর ঝুমা কোথায়, তাকে ডেকে নিয়ে আসলেন না? সে আসতেছে, আর আপনি এক কাজ করেন, বসকে বলে আসেন। বসকে না বলে আসলে তখন বস আমাদের খোঁজাখুঁজি করতে পারে। আচ্ছা, আপনি তাহলে এখানে দাঁড়ান, আমি বসকে বলে আসতেছি। সাদিয়া দাঁড়িয়ে আছে ঝুমার জন্য। বেশ কিছুক্ষণ পর ঝুমা চলে আসলো সাদিয়ার কাছে। দুজনে মিলে চলে আসলো বাহিরে। এসে দেখে রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতেছে। এটা দেখে সাদিয়া বলতে লাগলো, কিরে ঝুমা, ওই মেয়েটা কে? আর রাফি ওই মেয়েটার সাথে কথা বলতেছে কেন? ওই মেয়েটা কি এই অফিসে কাজ করে নাকি? এটা তো আমি বলতে পারতেছি না, কারণ এই মেয়েকে আজকে প্রথম দেখলাম মনে হয় এই অফিসে কাজ করে উপরতলায়। আমরা তো নিচের তলায় কাজ করি। ও আচ্ছা, চল তাহলে এখন যাওয়া যাক, ওনার কথা বলা শেষ হয়ে গেছে। এই বলে সাদিয়া আর ঝুমা চলে আসলো সামনে রেস্টুরেন্টে। তাদের পিছু পিছু রাফিও চলে আসলো। তিনজন মিলে খাওয়া দাওয়া শেষ করে সাদিয়া বিল দিয়ে দিল। বিল দেওয়া শেষ করে তিনজন অফিসে চলে আসতে যাবে, এমন সময় রাফি বলতে লাগলো, আপনি কি নতুন পদে ওঠার কারণে আমাদেরকে ট্রিট দিয়েছেন, এটা নাকি এমনিতেই খাইয়েছেন? নতুন পদে ওঠার জন্য আপনাকে এবং ঝুমাকে ট্রিট দিয়েছি, আর এখন তো আপনি ম্যানেজার হয়ে গেছেন, আমাদেরকে কবে ট্রিট দিবেন এটা বলেন। কবে ট্রিট দিব? কালকে তো শুক্রবার, অফিস বন্ধ। চলেন কোথাও থেকে ঘুরে আসি, আর ওইখানে না হয় ট্রিট পেয়ে যাবেন আপনাদের। আমি যেতে পারবো না গো, আমার একটা কাজ আছে। সাদিয়া ম্যাম, আপনি না হয় রাফি স্যারের সাথে গিয়ে ঘোরাঘুরি করে ট্রিট খেয়ে আসেন, আমি না হয় অন্য কোনো দিন যাব। তুই না গেলে আমি কখনোই যাব না। আর মিস্টার রাফি, আপনি অন্যদিন না হয় ট্রিট নিয়েন, কালকে ট্রিট দেওয়ার দরকার নেই। আরে না, কালকে আমরা ট্রিট পাবো, কালকে যাব, আপনি রেডি থাকেন কালকে। আপনাদের ফোন নাম্বার তো আমার কাছে নেই, যে কোনো একজনের ফোন নাম্বার দিয়ে যান, যাতে কালকে আমি বিকেলবেলা আপনাদেরকে ফোন দিতে পারি, আপনারা তখন বের হবেন।
ঠিক আছে, কালকে না হয় দেখা হচ্ছে। আর এই নেন ফোন নাম্বার 013455, এটাই হচ্ছে নাম্বার, ফোন দিয়েন। আচ্ছা, কালকে বিকালে ফোন দিব। এই বলে ঝুমা সাদিয়ার ফোন নাম্বারটা দিয়ে দিল। ফোন নাম্বার দেওয়া শেষ করে সবাই সবার কেবিনে চলে গেল। এইদিকে সাদিয়া তার কেবিনে বসে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার ঝুমা, আমার ফোন নাম্বার দিয়েছে কেন? তার ফোন নাম্বার তো দিতে পারতো। আমার ফোন নাম্বার দেওয়ার মানে কি কিছুই বুঝতে পারলাম না। ছুটির সময় তাকে জিজ্ঞেস করব কেন আমার ফোন নাম্বার দিয়েছে। সাদিয়া এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় অফিস ছুটি দিয়ে দিতে সাদিয়া আর ঝুমা হেঁটে হেঁটে বাসায় যাইতেছে। এমন সময় সাদিয়া ঝুমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ঝুমা, তুই আমার নাম্বার রাফিকে দিয়েছিস কেন? এখন সে যদি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে আর আব্বু আম্মু যদি জানতে পারে তখন কি বলবো? আরে উনি ডিস্টার্ব করবে না, আর ওনার সাথে কথা বললে সমস্যা কি? উনি তো অফিসের ম্যানেজার, উনি তোকে ফোন দিতেই পারে, স্বাভাবিক। তাই বলে আমার ফোন নাম্বার দিতে হবে? এটা আবার কেমন কথা? যাই হোক, চল তাড়াতাড়ি বাসায় যাই, খুব ক্লান্ত লাগতেছে। এই বলে দুইজন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে সাদিয়া। বারবার তার ওই ঘটনাটা চোখের সামনে আসতে লাগলো। এটা দেখে সাদিয়া মনে মনে বলতে লাগলো, উনি কি চিন্তা ভাবনা করবে এখন? আমি ওনাকে কিভাবে বোঝাবো যে অপরাধ আমার ছিল না? আমার কোথায় পা লেগে এমনটা হয়েছে? উনি যদি আমাকে জিজ্ঞেস করে তখন তো আমি লজ্জায় মরে যাব। সাদিয়া এইসব কথা চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাফি কল দিয়েছে। কলটা রিসিভ করবে নাকি রিসিভ করবে না এইসব চিন্তা ভাবনা করতেছে। হুট করেই কলটা কেটে গেল। এদিকে সাদিয়া মনে মনে বলতে লাগলো, যেহেতু একবার কল দিয়েছে, কল রিসিভ করি নাই, আবার হয়তো কল দিতে পারে, তখন না হয় রিসিভ করব আর জিজ্ঞেস করব কিসের জন্য কল দিয়েছে। সাদিয়া এইসব কথাবার্তা বলতেছে মনে মনে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো কল আসলো না। কল না আসার কারণে সাদিয়া ঘুমের দিশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, কারণ আজকে শুক্রবার, আজকে অফিস বন্ধ। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো ঝুমা। সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, কালকে রাতে কি রাফি কল দিয়েছিল নাকি? কল তো দিয়েছিল, কিন্তু তুই জানলি কেমনে? নিশ্চয়ই সকালবেলা আমার ফোন দেখেছিস তাই। আরে না, তোমার ফোন দেখতে যাব কেন? আমি তো এমনিতেই আন্দাজে একটা ঢিল মারলাম, দেখলাম আমার কথা সত্যি হয় কিনা। কিন্তু এখন তো দেখতেছি আমার কথাই সত্যি। কল তো দিয়েছিল, কিন্তু ধরতে পারিনি। আর ধরতে পারবো কি করে? চিন্তা ভাবনা করতে করতেই তার কল কেটে গেল। এরপর আর কল দেয় নাই। হয়তো বিকেলবেলা কল দিবে, তখন না হয় জিজ্ঞেস করব কেন কল দিয়েছিল। এই কথাটাও আবার জিজ্ঞেস করতে হবে নাকি? জিজ্ঞেস না করলে হয় না? জিজ্ঞেস করব কেন? হুট করে এত রাতে কল দিয়েছে একটা মানুষ, তাকে জিজ্ঞেস করার দরকার না যে কেন কল দিয়েছে? তাকে তো জিজ্ঞেস করার দরকার যে কেন কল দিল। এত জিজ্ঞেস করার দরকার নেই, বললাম তো কল দিয়েছে, কথা বলবে, এর বেশি কিছু না। তার মানে তুই বলতে চাইছিস আমি রাফির সাথে কথা বলি, তাই না? কিন্তু আমার তো কথা বলার একদম ইচ্ছে নেই। তোর ভাইকে নিয়ে আমি খুব ভালো আছি। কেমন ভালো আছো এটা আমি দেখতেই পারছি, আমাকে আর বোঝাতে হবে না যে তুমি কেমন ভালো আছো। আমার কথা মতো চলো, তুমি রাফির সাথে কথা বলতে থাকো, পরবর্তীতে কি হয় ওইটা আমি দেখে নিব, তোমার দেখার দরকার নাই। এটা কখনোই হবে না, তুই যতই বলিস না কেন ঝুমা, আমি এটা কখনোই করতে পারবো না। তোর ভাই আমার কাছে নেই তো কি হয়েছে? তোর ভাইয়ের জন্য আমার মনে যে জায়গাটা তৈরি হয়েছিল, ওই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। সে যাই হোক না কেন, একজনের জায়গা আরেকজন কখনোই পাবে না। আচ্ছা, আমি আর কখনোই বলবো না যে ভাইয়ার জায়গা অন্য কাউকে দেওয়ার জন্য। এই বলে ঝুমা চলে গেল তার রুমে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর 2:15। রাফি নামাজ আদায় করে এসে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসে ফোন দিল সাদিয়াকে। বেশ কিছুক্ষণ পর সাদিয়া কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর কালকে রাতে কল দিয়েছিলাম, কল রিসিভ করেন নাই কেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে রাতে কল দিয়েছিলেন, ঘুমিয়ে গিয়েছিলাম, এটার জন্য কল রিসিভ করতে পারি নাই। সকালে উঠে দেখি অপরিচিত নাম্বার, তাই আর কল দেই নাই। ও আচ্ছা, তাহলে কখন বের হবেন আপনারাও আমাকে বলেন, আমি আপনাদের জায়গার নাম বলে সেই জায়গায় চলে আসেন। ঝুমা যাবে না বলতেছে, তার শরীর নাকি খুবই অসুস্থ, আজকে যেতে পারবে না, অন্যদিন যাব। ফোন রাখলাম তাহলে, এখন পরে কথা হবে। আরে আরে আরে, আমার কথাটা তো শুনেন। যা, ফোন কেটে দিল। থাক, এখন আর ফোন দিয়ে ডিস্টার্ব করব না, বিকালবেলা ফোন দিব। তুই বলে রাফি ফোন না দিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো কলি। কলিকে দেখে রাফি বলতে লাগলো, কিরে কলি, কিছু বলবি নাকি? না ভাইয়া, কিছু বলবো না, এমনিতেই আর কি তোমার রুমে আসলাম। তুই তো
এমনি এমনি আসার লোক না, সত্যি করে বল কি বলবি আমাকে, তাড়াতাড়ি বলে তারপরে এখান থেকে যা। আসলে ভাইয়া বাইরে ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে বাইরে ঘোরাঘুরি করার জন্য নিয়ে যাবে? আজকে যেতে হবে নাকি অন্যদিন নিয়ে গেলে চলবে না? অন্যদিন তো আর স্কুল বন্ধ থাকে না, আজকে তো শুক্রবার, আজকে স্কুল বন্ধ, আজকে নিয়ে চলো বিকেল বেলা। আচ্ছা তুই রুমে যা, বিকেল বেলা আমি তোকে জানাবো গেলে। এখন আমি ঘুমাই। ঠিক আছে ভাইয়া, ঘুমাও তাহলে তুমি, আর বিকেল বেলা যদি যাও তাহলে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা জানাবো, তুই এখন যা। কলি চলে যেতেই রাফিও ঘুমের দিশা গাড়ি জমালো। বিকালে হঠাৎ করে রাফির ফোনটা বেজে উঠতেই রাফি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। ফোনটা কানের কাছে নিতেই ওই পাশ থেকে সাদিয়া বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি কোথায়, বাসায় নাকি বাহিরে? আপনি না বললেন আমাদেরকে ফোন দিবেন, এখনো তো ফোন দিলেন না, তাই আমরা নিজে থেকেই ফোন দিলাম। আপনি তো নিজেই বলেছেন যে আপনারা যাবেন না, ঝুমা নাকি অসুস্থ, তাহলে এখন আবার বলতেছেন আমি ফোন দেই নাই কেন? এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই হচ্ছে আমার কথা। এখন তাড়াতাড়ি রেডি হন, আর কোথায় যেতে হবে আমাদেরকে বলেন, আমরা সেখানে যাচ্ছি। ততক্ষণে আপনি রেডি হয়ে সেখানে চলে আসেন। এখানে চলে আসেন, পার্কে বসে থাকেন কিছুক্ষণ, আমি আসতেছি। এই বলে রাফি কলটা কেটে দিয়ে চলে আসলো তার ছোট বোনের রুমে। তার ছোট বোনকে রেডি হতে বলে রাফি তার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তার ছোট বোনকে নিয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে এসে দেখে কিছুটা দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রাফি রিক্সাওয়ালাকে ডাক দিতে রিক্সাওয়ালা চলে আসলো। দুই ভাই বোন রিক্সায় পাশাপাশি বসে আছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই পার্কে। এসে দেখে সাদিয়া আর ঝুমা বসে আছে। রাফির সাথে মেয়েটাকে দেখে ঝুমা বলতে লাগলো, আরে রাফি স্যার, আপনি তো দেখি আপনার গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছেন। এত পিচ্ছে একটা গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন। আরে ঝুমা, এটা হচ্ছে আমার ছোট বোন, এটা আমার গার্লফ্রেন্ড না, আপনি ভুল ভাবতেছেন। ও আচ্ছা, আমি আরো ভেবেছিলাম এটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড। যাই হোক, বসেন এখানে, কিছুক্ষণ রেস্ট করে এরপরে বাকি কথা বলি। চারজন বসে আছে। বেশ কিছুক্ষণ পর ওয়েটার আসতেই রাফি খাবার অর্ডার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে চারজন। এমন সময় রাফি বলতে লাগলো, চলেন কোথাও থেকে ঘুরে আসি, পার্কের ভিতর তো অনেক কিছুই খাইলেন, অন্য কোথাও থেকে ঘুরে আসি, মনটাও ভালো থাকবে। ঠিক আছে রাফি স্যার, চলেন যাওয়া যাক এখন। আজকে দেখি আমাদেরকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যান। আর এই যে মিস কলি, আমরা তোমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতেছি, কোনো অসুবিধা হবে না তো তোমার? আমার অসুবিধা হবে কেন? আমি তো ভাইয়ের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আর আপনারাও তো ঘুরে বেড়াচ্ছেন, এখানে তো আর কোনো অসুবিধা করছে না। অসুবিধা না হলেই ভালো, চলেন এখন অন্য জায়গায় যাওয়া যাক। এই বলে সবাই অন্য জায়গায় যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নদীর পাড়ে। এখানে ছোট একটা ভাসমান রেস্টুরেন্ট করা হয়েছে। সবাই মিলে টিকিট কেটে ওইটার ভিতরে ঢুকে কফি খেয়ে সবাই সবার বাসায় চলে গেল। এদিকে রাফি রাতের বেলা তার রুমের ভিতরে বসে আছে। এমন সময় কলি আসলো তার রুমে। রাফি কলিকে দেখে বলতে লাগলো, কলি, আবার আমার রুমে এসেছিস কেন? ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে, কথাগুলো বলার জন্য এসেছি। কথা বলবি বল, আমি শুনতেছি। আসলে ভাইয়া, আমি আজকে খেয়াল করেছি, ওই যে দুইটা মেয়ে ছিল না, ওই দুইটা মেয়ের থেকে একটা মেয়েকে হয়তো তুমি পছন্দ করো। ওই মেয়েটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলে। সত্যি করে বলো তো, তুমি মেয়েটাকে পছন্দ করো নাকি? আমার কিন্তু ওই মেয়েটাকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওই মেয়েটাকে পছন্দ করি, কিন্তু ওই মেয়েটা আমাকে পছন্দ করে নাকি এটা জানি না, মনে হয় না আমাকে পছন্দ করে। আরে অবশ্যই পছন্দ করবে, তুমি এত চিন্তা করো কেন? ওই মেয়েটার মুখ দেখে বুঝে ফেলেছি ওই মেয়েটাও তোমাকে হালকা হালকা পছন্দ করে। তবে তুমি যদি লেগে থাকতে পারো তাহলে আশা করি জিতে যাবে। লেগে তো থাকতেই হবে, লেগে না থাকলে কি আর কোনো কিছু করা যায়? কখনো কোনো কিছু করা যায় না। রাফি কলিকে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর কলি রাফির রুম থেকে চলে গেল। এইদিকে সাদিয়া ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো ঝুমার আম্মু। সাদিয়াকে দেখে সাদিয়ার পাশে বসে বলতে লাগলো, সাদিয়া, আজকে আমার ছেলে মারা গেছে, প্রায় অনেক মাস হয়েছে। এমনকি তুমিও 4-5 মাস নাকি একদম রুম থেকে বের হও নাই, সারাদিন কান্না করেছো, খাবারও খাও নাই ঠিক মতো। আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলেন, আপনার কি কথা রাখতে হবে? আমি অবশ্যই আপনার কথা রাখবো। তোমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে তাকে সবকিছু বলে বিয়ে করে ফেলো। একটা মেয়ে তো আর এমনি এমনি সারা জীবন কাটিয়ে দিতে পারে না। আর তোমারও তো সেই বয়স হয় নাই যে একা একা সারা জীবন কাটিয়ে দেবে। আমি যদি আপনার ছেলেকে ভুলতে পারতাম তাহলে কবেই অন্য পুরুষের হাত ধরে চলে যেতাম এই বাড়ি থেকে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার ছেলেকে নিয়েই বেঁচে থাকবো, অন্য কাউকে আর আশা করবো না আমার জীবনে। সাদিয়া, এটা হয় না, তোমার বয়স এখনো কম, তুমি সারা জীবন একা কাটিয়ে দিতে পারবে না।
তোমারও প্রয়োজন আছে স্বামী সন্তান। হ্যাঁ আম্মু, আমি ভাবিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, ভাবি আমার কথা বুঝতেছেই না। ভাবি, আপনি এখন একজন বিধবা মেয়ে যার স্বামী মারা যায়, সে বিধবা হয়ে যায়, আপনি আশা করি বুঝতেই পারছেন। আর আপনার বয়স মাত্র 22 চলতেছে বা 23 চলতেছে। আপনি এখন বিয়ে করতে পারবেন আর আপনার জন্য পাত্র রেডি আছে। প্লিজ তোমরা আমাকে বিয়ের কথা বলবে না। যখন আমি একেবারেই থাকতে পারবো না তখন আমি তোমাদেরকে জানাবো, তখন আমার জন্য ছেলে দেখবে। ঠিক আছে, আপনার যখন সময় হবে তখন আমাদেরকে বললেন, আমরা অবশ্যই আপনার জন্য ভালো একটা ছেলে দেখব। তবে এখন যদি আমরা ভালো ছেলে পাই তাহলে কিন্তু বিয়ে দিতে হবে। ঝুমার কথা শুনে সাদিয়া চুপ হয়ে রইল, কোনো কিছুই বলল না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর ঝুমা এবং তার আম্মু চলে আসলো নিচে। রাত 10টা বাজতেই সাদিয়া গিয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলো। দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর তাদের দুজনের কথা চিন্তা ভাবনা করতে লাগলো। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সাদিয়া মনে মনে বলতে লাগলো, দেখা যাক আমার কপালে কি লেখা আছে, আমিও দেখতে চাই আল্লাহ আমার কপালে কি লিখে রাখছে। সাদিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন দুইজন অফিসে এসে দেখে রাফি তার কাজ করতেছে। এটা দেখে সাদিয়া সোজা চলে আসলো রাফির কেবিনে, চুপচাপ বসে কাজ করতে লাগলো। অন্যদিকে রাফি তার কাজ শেষ করে বসে আছে। এমন সময় সাদিয়াকে দেখতে পেল। সাদিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে রাফি। এমন সময় রাফির সামনে এসে দাঁড়ালো ঝুমা। রাফি ঝুমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ঝুমা, তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা নেই, এমনিতেই আপনার সামনে এসে দাঁড়িয়ে আছি, দেখতেছে আপনি কি করেন। আমার মনে হয় আপনি ওনার প্রেমে পড়ে গিয়েছেন পুরোপুরি ভাবে। হ্যাঁ, যেই মেয়েকে প্রথম দেখায় এতটা ভালো লেগে যায়, ওই মেয়ের প্রেমে আবার কিভাবে পড়বো না বলো? তাও তো বটে, কারণ প্রথম দিনই তো দেখলাম যেভাবে তাকিয়েছিলেন। যদি সেটিং করে দিতে হয় আমার সাথে কিন্তু সর্বপ্রথম যোগাযোগ করবেন, এরপরে যা কিছু করার আমি করব। আচ্ছা, আর কয়েকটা মাস যাক, এরপরে না হয় দেখা যাবে কি করা যায়। তবে বলতে গেলে আর কয়েক মাস না, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যেই কিছু একটা তো হয়ে যাবে। আমি তো চাই কিছু একটা হোক, কিছু একটা হলেই তো আপনাকে সব কিছু ঘটনা খুলে বলে এরপর সাদিয়া ভাবিকে আপনার হাতে তুলে দিব। ঝুমা বিড়বিড় করে এইসব কথা বলতেছে। এমন সময় রাফি বলতে লাগলো, এখন তাহলে আপনি আমার কেবিনে গিয়ে কাজ করেন, দরকার পড়লে আমাকে ডাক দিয়েন, আমি আমার কেবিনে আছি। এই বলে রাফি তার কেবিনে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাফি উঠে চলে আসলো সাদিয়ার কেবিনে। এসে দেখে সাদিয়া চুপচাপ বসে বসে কাজ করতেছে। সাদিয়াকে চুপচাপ বসে বসে কাজ করতে দেখে রাফি বলতে লাগলো, কি হয়েছে মিস? আপনাকে দেখে মনে হচ্ছে খুবই টেনশনে আছেন আপনি। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন কি হয়েছে, আমি না হয় একটা সলিউশন বলে দিব, তখন আপনি সমাধান করে নিতে পারবেন। আরে কিছুই হয় নাই, এমনিতেই আর কি এরকম করতেছি। আপনি একটু আমার কাজটা করে দিবেন? আমি ক্যান্টিন থেকে 1 কাপ কফি খেয়ে আসতেছি, কফি না খাইলে আমার মাথা ব্যথা যাবে না, একটু কাজ করে দেন আমার। আচ্ছা, আপনি তাহলে গিয়ে কফি খেয়ে আসেন, আর আসার সময় যদি পারেন তাহলে আমার জন্য 1 কাপ আইয়েন। আচ্ছা আপনি তাহলে থাকেন, আমি গেলাম। এই বলে সাদিয়া ওইখান থেকে চলে আসলো সেই ক্যান্টিনে। 2 কাপ কফি নিয়ে এক হাতে তারটা খাইতে খাইতে চলে আসলো অফিসের ভিতরে। রাফির হাতে কফিটা দিতেই রাফি সাদিয়াকে ধন্যবাদ জানালো। এদিকে সাদিয়া কফিটা খেয়ে আবারও কাজে লেগে পড়লো। বেশ কিছুক্ষণ কাজ করার পর সাদিয়া বলতে লাগলো, আচ্ছা আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? আমি আজকে অনেকবার খেয়াল করেছি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। আমার মধ্যে এমন কি আছে যে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন? সাদিয়ার কথা শুনে রাফি কিছুই বললো না, চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সাদিয়া বলতে লাগলো, কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না নাকি? বলেন কেন এভাবে তাকিয়ে থাকেন আমার দিকে? রাফি যে কিছু বলতে যাবে এমন সময় তার বস ডাকতে লাগলো। রাফি সাদিয়াকে আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো তার বসের কেবিনে। এসে দেখে তার বস কার সাথে যেন কথা বলতেছে। এদিকে রাফি চেয়ারে বসে পড়তেই বেশ কিছুক্ষণ পর তার বসের কথা শেষ হতেই বলতে লাগলো, আমাদের স্টকের মাল আজকে শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পর 10টা গাড়ি আসবে, তুমি লোকের ব্যবস্থা করে রাখো যাতে মালগুলো দেওয়া যায়। আচ্ছা বস, আমি লোকের ব্যবস্থা করে রাখতেছি। আর কিছু বলবেন নাকি? তুমি লোকের ব্যবস্থা শেষ করে এরপরে কেবিনে আসো, আমি তোমাকে বলতেছি কোন মালটা আগে দিতে হবে এবং কোন মালটা কোথায় যাবে। আচ্ছা স্যার,
আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি ফোন দিয়ে আসতেছি। এই বলে রাফি চলে আসলো কেবিনের বাইরে। দুজন লোককে কল দিতেই বেশ কিছুক্ষণ পর সেই দুইজন লোক চলে আসলো। রাফি তাদের সাথে কথা বলে তাদেরকে রেস্ট করার জন্য একটা রুম দেখিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর রাফি তার বসের কেবিনে আসতেই তার বস বলতে লাগলো, এই মালগুলো আগে দিবে, এরপরে বাকি যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী সবগুলো মাল দিয়ে দিবে। একটাও যাতে মাল স্টকে না থাকে, আমরা যাতে আবার খুব তাড়াতাড়ি মাল তৈরি করে আমাদের স্টকে রেখে চওড়া দামে বিক্রি করতে পারি। এগুলো একটু চওড়া দামে বিক্রি করা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, গাড়ি তো চলে এসেছে, আমি মালগুলো দেওয়া শুরু করি। ঠিক আছে, যাও, আমি এই দিক দিয়ে সব কিছু লিখে ফেলি। রাফি চলে আসলো তার বসের কেবিন থেকে বাহিরে। বেশ কিছুক্ষণের মধ্যে 3টা গাড়ি দেওয়া হয়ে গেল। সবগুলো গাড়ি দিতে দিতে সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যায় অফিস ছুটি দিয়ে দিতেই সাদিয়া আর ঝুমা চলে গেল বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 5টি মাস। আজকে অফিসের অনুষ্ঠান, সবাই অনুষ্ঠান শেষ করে যার যার মতো চলে যাচ্ছে। এমন সময় রাফি সাদিয়ার সামনে এসে হাঁটু গেড়ে প্রপোজ করতে লাগলো। রাফির প্রপোজ করা শেষ হতেই সাদিয়া রাফির হাত থেকে ফুলটা নিয়ে যেই ছেড়ে ফেলতে যাবে এমন সময় ঝুমা বলতে লাগলো, এসব একদম ঠিক না। আমি ওনাকে সব বুঝিয়ে বলতেছি, তুমি শুধু আমার পাশে থাকো আর কান্না করো না। মানে বুঝতে পারলাম না, আমাকে কি বলবে তুমি ঝুমা? আর সাদিয়া, তুমি তো আমার প্রপোজের রিপ্লাই দিলে না, প্রপোজের রিপ্লাইটা দাও। ওনার কাছে আপাতত রিপ্লাই নেই, আমার কিছু কথা আছে, আজকে বলবো না। আজকে অফিস ছুটি দিয়ে দিয়েছে, কালকে সব কথা বলবো। তখন যদি আপনি মানতে পারেন এরপরে আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। কালকে বলতে হবে না, এখন চলেন একটা কফি সাথে যাই, কফি খেতে খেতে এরপর বাকি সব কথা বলে ফেলি। আচ্ছা, আপনি যেহেতু এখনই যেতে চাচ্ছেন তাহলে চলেন এখনই যাই। এই বলে কিছুক্ষণ পর 3জন চলে আসলো একটা কফি শপে। 3জন পাশাপাশি বসে আছে। এমন সময় ঝুমা বলতে লাগলো, রাফি ভাইয়া, আপনি জানেন সাদিয়া আমার কি হয়? হ্যাঁ জানি, সাদিয়া হচ্ছে তোমার কাজিন হয়। তুমি তো ওই দিন বললে যে সাদিয়া তোমার কাজিন। হ্যাঁ, আমি ওই দিন আপনাকে মিথ্যা বলেছিলাম যে সাদিয়া আমার কাজিন। সাদিয়া হচ্ছে আমার বড় ভাইয়ার বউ, তবে এখন আর বড় ভাইয়া নেই। নেই মানে বুঝলাম না, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো ঝুমা। আমাকে বুঝিয়ে না বললে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারবো না। আসলে সাদিয়া ভাবির সাথে আমার ভাইয়ের আজ থেকে প্রায় 1 বছরের উপরে হয়েছে বিয়ে হয়েছে। মানে 2024 সালের শেষের দিকে বিয়ে হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়। তখন ভাইয়া হাসপাতালে মারা যায়। মানে ভাবি আর ভাইয়ার সংসার হয়েছে মাত্র 3 মাস। ভাইয়া মারা যাওয়ার পর ভাবি প্রায় একা হয়ে যায়। সারা রাত কান্না করে, সারা দিন কান্না করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এইভাবে প্রায় 4 থেকে 5 মাস চলে যায়। ভাইয়া সব সময় আমাকে বলতো যে সে যদি না থাকে তাহলে আমি ভাবির খেয়াল রাখি, যাতে আমি ভাইয়ার কথা মতো চলতেছি। ভাবি তোমার চাইতেও অনেক সিনিয়র বয়সের দিক দিয়ে। 5 মাস ঘরে বন্দি থাকার পর ভাবিকে আমি জোর করে বাহিরে নিয়ে আসি। বাহিরে নিয়ে এসে ঘোরাঘুরি করে ভাবির মনটা হালকা একটু শান্ত করি। তখন আরো শান্ত করার জন্য আমি ভাবিকে বলেছিলাম যে এই কোম্পানিতে চাকরি করার জন্য, কারণ আমি এই কোম্পানিতে চাকরি করি, সহজে চাকরিটা নিয়ে দিতে পারবো। ভাবি রাজি হওয়ার পর আমি বসের সাথে কথা বলে পরের দিন অফিসে নিয়ে আসি। তখন থেকেই আপনার সাথে কথাবার্তা হয় টুকটাক। এরপর থেকে কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে অনেক কথাবার্তা হয়। কিন্তু ভাবি একটা কথাই বলে, ভাইয়ার জায়গাটা অন্য কাউকে দিতে পারবে না, এটার জন্য আপনার সাথে ঠিকভাবে কথা বলে না। আপনাকে ইগনোর করার চেষ্টা করতেছে যাতে আপনি ভাবির পিছু করা ছেড়ে দেন। ভাইয়া যেহেতু মারা গেছে, সো সেই হিসেবে ভাবি এখন বিধবা একটা মেয়ে। আশা করি আপনাকে আর বাকিটা বোঝাতে হবে না। না, আমাকে আর বাকিটা বোঝাতে হবে না, আমি পুরোটাই বুঝে গেছি। ঝুমা কথাগুলো শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। দীর্ঘ নিঃশ্বাস ফেলার কিছুক্ষণ পর ঝুমা আবারও বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, এখন আমরা গেলাম। আপনি তো সবকিছুই শুনেছেন, আপনিও 2-3 দিন টাইম নেন। 2-3 দিন টাইম নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আমার ভাবি মানে সাদিয়া আপনার জন্য পারফেক্ট, তাহলে বিয়ে করতে পারেন। এখানে কেউ আপত্তি বা বাধা দিবে না। সবাই চাই সাদিয়া ভাবির সংসার হোক, ছেলে মেয়ে হোক। আমরাও তাই চাই ভাবির ছেলে মেয়ে হোক। আচ্ছা, তোমরা বাসায় যাও আর আমিও বাসায় যাই, গিয়ে বাড়ির সবার সাথে কথাবার্তা বলে এরপরে তোমাদের বাসায় কবে যাব ওইটা সিদ্ধান্ত জানিয়ে দিব। আর সাদিয়া, রাতের বেলা যদি কল দেই তাহলে কলটা রিসিভ কইরো। আশা করি যদি পারি তাহলে কল রিসিভ করব, এর আগে কল রিসিভ করব না। ঠিক আছে।
রাফি তাদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে সাদিয়া ঝুমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঝুমা দেখলি তো, বাজে মানুষকে কেউ পছন্দ করে না। আমি তো এখন পুরো বাজে হয়ে গেছি। এটার জন্য কেউ আর আমাকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে সেই কখন তার বাসায় ফোন দিয়ে জানিয়ে দিত। আর এখন সে সময় নিয়েছে, আমি বিধবা বলে আর বয়সে বড় বলে। আমার যেটা মনে হচ্ছে ভাইয়া ঠিক তার পরিবারকে মানিয়ে ফেলবে। তুমি এত চিন্তা করতেছো কেন? তুমি নিশ্চিন্তে থাকো। আর একটা কথা, আমার ভাইয়ার নামটা ভুলে যেও, কারণ এখন তোমার জন্য অন্য আরেকটা ঘর হচ্ছে। ওই ঘরে তোমার যেই স্বামী থাকবে, সেই স্বামীর নাম সব সময় মুখে রাখবে এবং আল্লাহর কাছে স্মরণ করে বলবে যাতে রিজিকের বরকত দেওয়ার জন্য। ঠিক আছে। এইসব কথাবার্তা বলতে বলতে দুজন চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ঝুমার আম্মু এসে দরজা খুলে দিল। সাদিয়া আর ঝুমা যার যার রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ রুমে থাকার পর সাদিয়া বলতে লাগলো, আমার জীবনে কি সত্যিই পরিবর্তন আসবে? রাফি কি আমার জীবনকে পরিবর্তন করতে পারবে? মনে হয় না রাফি আমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তাহলে ও দেখি একটু অপেক্ষা করে, সে তার পরিবারকে মানিয়ে নিয়ে আসতে পারে কিনা। সাদিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো ঝুমার রুমে। এসে দেখে ঝুমা কার সাথে যেন কথা বলতেছে। সাদিয়াকে আসতে দেখে এই কলটা কেটে দিল। সাদিয়া বলতে লাগলো, আমি এসে মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম, তাই না? আচ্ছা তুমি কথা বলো, আমি গেলাম এখন। আরে না ভাবি, আপনি এসে আরো ভালো কাজ করেছেন। আপনার নাম্বারে ফোন দিয়েছিল, আপনার ফোনে মনে হয় নেটওয়ার্ক ছিল না, তাই কল আসে নাই। রাফি ভাই আমাকে কল দিয়েছে, বলেছে যে কালকে সকালে আমাদের বাসায় আসবে। ও আচ্ছা, তার পরিবার মানছে নাকি? হ্যাঁ, তার পরিবার মানছে। আর মনে করি যে রাফির সাথে থাকলে আপনি খুব সুখেই থাকবেন। দেখি কপালে কি লেখা আছে। এইসব দুজন কথাবার্তা বলতেছে। অন্যদিকে রাফি তার বাসায় এসে কি বলেছে চলেন আমরা শুনে আসি। আব্বু আম্মু, আমি বিয়ে করতে চাই। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। তাহলে তো বেশ ভালোই হয়েছে আমাদের। আর মেয়ে পছন্দ করতে হলো না। মেয়ের বাড়ি কোথায় আর মেয়ে কি করে? মেয়ের বাড়ি আমাদের পাশের এলাকায়। মেয়েটা আমার সাথে কাজ করে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা বল আমাকে শুনি। মেয়েটা হচ্ছে বিধবা। 3 মাসের সংসারে তার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ওর সাথে আমি অনেক দিন ধরে সম্পর্কে আছি। আমি এখন তাকে ছাড়া থাকতে পারবো না। তোমরা যদি তার সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি আলাদা হয়ে যাব। রাফি, আলাদা হয়ে যাওয়ার কথা একদম বলিস না। তুই যে মেয়েকেই পছন্দ করিস, আমরা সেই মেয়েকেই আনবো। একটা কথা সব সময় মাথায় রাখবি, তুই যদি এমন কোনো মেয়েকে এনে তার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারিস এবং সারা জীবন থাকতে পারিস, তাহলে আল্লাহর কাছে তোর প্রশংসা অনেক হবে। এমনকি মেয়েটার সারা জীবনের জন্য তোকে পাবে। একটা মেয়ে খুশি হয়েছে মানে সারা জীবন তোর সাথে কাটিয়ে দিতে পারবে। মেয়ের বাসায় কখন যাবি? এখনো তেমন সিদ্ধান্ত নেই নাই। আমি চিন্তা ভাবনা করেছি যে কালকে যাব। ঠিক আছে, কালকে না হয় একবারে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবো। তুই তাদের সাথে কথাবার্তা বলে রাখিস। আর মেয়েটার ছবি আছে নাকি? থাকলে আমাকে একটু দেখা, আমি দেখি। মেয়েটার ছবি তো আছে, এই দেখো। রাফির আব্বু মেয়েটাকে দেখার পর রাফির আম্মুকেও মেয়েটাকে দেখালো। সবাই দেখে মেয়েটাকে পছন্দ করেছে। রাফি চিন্তা ভাবনা করতে পারে নাই যে এত তাড়াতাড়ি তার বাবা মা মেনে যাবে। রাতে রাফি খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে ফোন দিল সাদিয়াকে। কলটা রিসিভ করলো সাদিয়া। রাফি সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম। আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আমিও খাওয়া দাওয়া করেছি। শোনেন, কালকে সবকিছু রেডি করে রাখেন। কালকেই আপনাকে নিয়ে চলে আসবো। আচ্ছা, রেডি করে রাখবো। আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? আপনি আপনার পরিবারকে ভয় দেখান নাই তো যে আমাকে বিয়ে না করতে পারলে এমন এমন করবেন? না, আমি এইরকম ভয় দেখাই নাই। আর ওদেরকে বুঝিয়ে বলেছি, ওরা নিজে থেকেই বলেছে যে আপনাকে বিয়ে করে যদি আপনার জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি তাহলে তো আমার লাভ বেশি। ওরা বরং বেজার না হয়ে আরো অনেক খুশি হয়েছে। আমি তো ভেবেছিলাম অনেক কষ্ট হবে তাদেরকে রাজি করানোর জন্য। আপনি ভুল কাজ করতেছেন। আমাকে বিয়ে করে আপনি কোনো কিছুই পাবেন না। আমি বিধবা একটা মেয়ে, আমাকে বিয়ে করলে কি পাবেন আমার মধ্যে? পাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে একসাথে থাকাটা। আর এতদিন আমরা দুইজন একসাথেই ছিলাম, বেশ ভালোভাবে ছিলাম। আশা করি বিয়ের পর আরো বেশি ভালোভাবে থাকতে পারবো। এটা আপনি ভালোই জানেন। যদি আমার সাথে থাকতে চান তাহলে থাকতে পারবেন। আমি আপনাকে আমার মতো করে ভালোবেসে যাব। আর যদি অন্য কোনো মেয়ে পছন্দ হয় তাহলে আমাকে বলবেন, আমি নিজে গিয়ে নিয়ে আসব। তার আর কোনো দরকার হবে না।
আচ্ছা এখন আপনি ঘুমান, কালকে আমরা আসতেছি সকালবেলা। রাত তো অনেক হয়ে গেছে, 3টা বেজে গেছে। আচ্ছা আমি ঘুমাই তাহলে, আর আপনিও ঘুমান। সকালে আসেন বা বিকালে আসেন, সমস্যা নেই। রাফি কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে রাফি ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। সবার সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে সবাইকে নিয়ে চলে আসলো সাদিয়ার বাড়ির সামনে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে চলে আসলো দরজার সামনে। কলিং বেল দিতেই ঝুমা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে আসেন। সবাই বাড়ির ভেতরে চলে আসলো। সোফায় বসে আছে সবাই। এদিকে সাদিয়া কিছু বিস্কুট আর চা এনে তাদেরকে দিয়ে আবার চলে আসলো রান্নাঘরে। দুপুরে খাবার রেডি করতেছে। এদিকে ঝুমার আব্বু রাফির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাদিয়ার ব্যাপারে আপনারা সবকিছুই জানেন তো? হ্যাঁ জানি, আমাদেরকে আর কিচ্ছু বলতে হবে না। আপনি সাদিয়াকে নিয়ে চিন্তা করবেন না। আমার বাড়িতে সাদিয়া বেশ ভালোভাবে থাকবে। নিজের মেয়েকে যেভাবে রাখি সেইভাবে সাদিয়াকেও রাখবো। হ্যাঁ, আমি এটাই চাই। মেয়েটা অনেক দিন যাবৎ একা একা থাকতে চাইতেছে। আমরা আর তার কষ্ট সহ্য করতে পারতেছি না, তাই আর কি এক প্রকার বাধ্য হয়ে দিতেছি। আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে এই রকমটা কখনোই হতো না। আমার বাড়ির বউ আমার বাড়িতেই থাকতো। আল্লাহর কাছে ভাগ্যে কি লিখে রাখছে এটা কেউ জানে না। আমি চাইছিলাম কি আজকেই তাদের বিয়েটা হয়ে যাক, আর আজকেই আমি সাদিয়াকে আমাদের বাসায় নিয়ে যাই। আপনাদের কোনো আপত্তি নেই তো? না, আমাদের কোনো আপত্তি নেই। আপনি তাহলে বসেন, আমি একটা কাজই ডেকে আনতেছি। কাজী ডেকে নিয়ে আসতে হবে না, আমি ফোন দিতেছি, কাজী সাহেব এখানে চলে আসবে, আপনি বসেন। রাফির আব্বু কাজীকে ফোন দিয়ে বলতেই কাজী চলে আসলো কিছুক্ষণের মধ্যে সাদিয়াদের বাসায়। বেশ কিছুক্ষণ পর সাদিয়া আর রাফির বিয়েটা হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার দিকে রাফি সাদিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রাত 9:15। রাফি সাদিয়াকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রাফি সাদিয়ার কাছে এসে সাদিয়াকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যাব। তোমাকে কখনো ভালোবাসার কমতি দিয়ে রাখবো না। আমিও আমার মতো করে আপনাকে ভালোবেসে যাব। তবে এই একটাই কথা, আপনি অন্য নারীর দিকে চোখ দিয়েন না। একটা মেয়ে চায় না তার স্বামীর ভাগ অন্যজনকে দিতে। আমিও চাই না আপনার ভাগ আরেকজনকে দিতে। একজনকে তো হারিয়েছি, তার জায়গায় আপনাকে বসিয়েছি। আগের সব চিন্তা ভাবনা বাদ দাও, এখন আমরা আমাদের নতুন জীবন শুরু করব। বেবি নেওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, অনেক দিন হয়েছে, এখন এটা নিয়ে নেই। একা একা আর ভালো লাগে না। এখন তো বিয়ে করে ফেলেছেন, আমাকে তো আর কাজ করতে দিবেন না। তবে আমি আর 2 থেকে 3 মাস কাজ করব, এরপর তো আর কাজ করব না। কাজ করার দরকার নেই। কাল থেকে আমি একা যেই কাজ করব সেই কাজের ইনকাম দিয়ে চলাচল করতে পারবেন। ঠিক আছে, এখন আমাকে একটা বেবি এনে দেন, আমার বেবি লাগবে। চলো আমরা 2জন বেবি আনার মিশনে নেমে পড়ি, যাতে কয়েকদিনের ভিতরে সবাইকে সুখবরটা দিতে পারি। চলো। এই বলে রাফি সাদিয়াকে বেবি এনে দেওয়ার জন্য মিশনে নেমে পড়লো। তারা 2জন বেবি আনার মিশনে পুরোপুরি কমপ্লিট করতে থাকুক। আমরাও তাহলে এখন বিদায় নেই। আপনারা সবাই রাফি আর সাদিয়ার জন্য দোয়া করবেন, যাতে তারা 2জন সারা জীবন একত্রেই থাকতে পারে। তাদেরকে কেউ যাতে আলাদা না করতে পারে। সমাপ্ত।